প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে, বিশেষ করে চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা সবাইকে। আহ চায়না মিডিয়া গ্রুপ সিএমজি বাংলার বিশেষ আয়োজন তারুণ্যের অগ্রযাত্রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রওজায়ে জাবিদা ঐশী আছি আপনাদের সাথে, এবং আমার সাথে তিনজন তরুণ আছেন যারা আজকে তারুণ্যের অগ্রযাত্রায় কথা বলবেন। তিন বাংলাদেশি তরুণ যারা প্রত্যেকেই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাদের সাথে আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তা চীনা বসন্ত উৎসব, চীনের সংস্কৃতি এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ এবং তারুণ্য ভাবনা নিয়ে আমরা কথা বলবো। তো আমি একটু পরিচয় করিয়ে দিই। আমার সাথে তিনজন অতিথি যারা আছেন, আমার সাথে আছেন আরিফুল হক। তিনি পিএইচডি করছেন দ্য সেভেন্থ অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ সুন ইয়াতসেন ইউনিভার্সিটি, শেনচেন, চায়না। আরিফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপরে আছেন আমাদের সাথে মানসুর জিসান আছেন। তিনি এখন পড়াশোনা করছেন নানচিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সে, সিএসসি নিয়ে। মানসুর জিসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ তারুণ্যের অগ্রযাত্রা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি। আমার সাথে আছেন মাইমুনা খাতুন মিমি আছেন, চংচিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। মিমি, আপনাকেও স্বাগত। আপনাকেও, জি আপনাকেও ধন্যবাদ এমন একটি সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে। আমি একটু শুরুতে আরিফুল হকের কাছে একটু যেতে চাই। এই যে বসন্ত উৎসব, আমি শুরুতে একটু বসন্ত উৎসব কেন্দ্রিক প্রশ্নই রাখি, যেহেতু একদম আমরা বসন্ত উৎসবের ছুটির মধ্য দিয়ে যাচ্ছি। এবারের উৎসবটা আসলে কেমন যাচ্ছে, এবং প্রতি বছরই যখন আপনারা এই যে পরিবার ছাড়া সেখানে উৎসব করেন, কিন্তু এই উৎসবের অনুভূতিটা আসলে কেমন, বাংলাদেশের সাথে আহ ওই দেশের সংস্কৃতিটাকে আসলে কিভাবে মিলান? যেহেতু আমি অনেক বছর চায়নাতে আছি, সেহেতু প্রতি বছরই চীনের বসন্ত উৎসবে এখানে থাকা হয়। তো বসন্ত উৎসবে যে জিনিসগুলো আমাকে সব থেকে বেশি টানে বা সব থেকে বেশি আনন্দ দেয়, সেটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে ফ্যামিলি একটা রিউনিয়ন আছে চায়নাতে। প্রতি বছর মানুষ নারীর টানে তাদের বাসায় চলে যায়। সো এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলি বন্ডিংয়ের জন্য। চায়নাতে যখন আপনার নিউ ইয়ারটা শুরু হয়, তখন এক প্রভিন্সের মানুষ অন্য প্রভিন্সে ছুটে চলে যায়, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি ঈদের মতো অনেকটা। পরিবার পরিজন ছাড়া বসন্ত উৎসব উদযাপন করছেন, কেমন লাগছে? ভিনদেশি সংস্কৃতি আসলে কেমন লাগছে? ধন্যবাদ। সো প্রতি বছরই এই সময়টাতে এই সময়টাতে যেহেতু আমরা শিক্ষার্থী চায়নাতে, সো এই সময়টাতে আমাদের ভ্যাকেশন থাকে। তো এই সময়টাতে যেটা হয় নরমালি আমাদের শিক্ষা জীবন থেকে আমরা যেটা দেখতে পাই যে আমাদের সব স্কুল, ইউনিভার্সিটি, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 2 মাসের জন্য বন্ধ হয়ে যায়, এবং সকল টিচার সবাই তাদের যেহেতু আপনি জেনে থাকবেন যে চীন অনেক বড় এরিয়া নিয়ে থাকে, সো সবাই নিজ নিজ জেলায় অথবা নিজ নিজ বাড়ির আশেপাশে থাকা পসিবল হয় না। সো অনেকেই কাজের প্রয়োজনে অথবা যে কোনো প্রয়োজনে নিজ এলাকার বাইরে থাকতে হয়। সো যেহেতু এই বসন্ত উৎসবটা মূলত চাইনিজদের আহ পরিবার কেন্দ্রিক একটা উৎসব, এবং নিজের পরিবারকে মিলে একসাথে আমরা যেমন আমাদের ঈদে সব পরিবারের মানুষজন, আত্মীয় স্বজন সবাই একসাথে হয়ে একই পরিবারের সবাই একসাথে দিবসটা উদযাপন করি অথবা অনুষ্ঠানটা উদযাপন করি, সো চাইনিজরাও সেরকমই করে। সো এই সময়টা আসলে যেটা হয় যে পুরা চায়নাতে একটা হই হুল্লোড় সৃষ্টি হয়ে যায়, যেটা আতশবাজি ফোটে চারিদিকে। দেন পরিবারের সবাই একসাথে বসে খাবার খাওয়া, আরো ওদের অনেক রীতিনীতি আছে যেগুলো ওনারা পালন করেন। সো একজন ফরেন স্টুডেন্ট হিসেবে চায়নাতে আমরাও যেহেতু পরিবারের বাইরে এখানে থাকি, বাট এখানে আমাদের আরেকটা পরিবার তৈরি হয়, যেহেতু অনেক বছর ধরে এখানে আছি। এখানে আমাদের আরেকটা পরিবার হয়। তারা যেটা করে, আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের টিচার যারা যে আমরা যে ডর্মে থাকি, ওনারা সবাই ওনাদেরকে নিয়েই আমাদের পরিবার। So আমাদের টিচাররা আমাদেরকে সবসময় শুভকামনা জানায়। এবং আপনারা জানেন চায়নাতে একটা রীতি আছে যে এই বসন্ত উৎসব গিয়ে সেটা হং পাও অথবা লাল খামে টাকা নিয়ে ওনারা উপহার দেয়। এছাড়াও আমাদেরকে গিফট, বিভিন্ন ধরনের উপহার সামগ্রী ইউনিভার্সিটি থেকে দেয়া হয়। সো খুবই হই হুল্লোড় এবং আলোচনা নিয়েই এই বসন্ত উৎসবটা আমরা এখানে পালন করি। যদিও আমরা আমাদের পরিবারের বাইরে আছি, বাট এখানে আমাদের নতুন আরেকটা পরিবার আছে। সো ওনারা আমাদেরকে
তাদের পরিবার হিসেবে গ্রহণ করছি এবং আমরা খুব সুন্দর করে এই বসন্ত উৎসবটা এখানে পালন করি। আমাদের খুব বেশি মনে হয় না যে আমরা আসলে অন্য আরেকটা দেশে আছি অথবা ফ্যামিলির বাইরে আছি। এখানে খুব সুন্দর করেই আমরা হচ্ছে এটা অনুষ্ঠানটা উদযাপন করি। খুবই সুন্দর একটি বিষয় আসলে আপনি বলেছেন যে পরিবারের বাইরে থাকলেও আসলে সেটা ফিল হয় না, কারণ তাদের যেই আনন্দের আমেজটা এটা আপনাদেরকেও টাচ করে। এবং নানান বিষয় এখানে আসলে নতুন নতুন, আহ, যেমন হোম পাওয়ার কথা আপনি বললেন, খাবার দাবার সহ আরো অন্যান্য বিষয় আপনাদেরকে ইনভলভ করা হয় এমন ভাবে যে আপনারাও তাদের পরিবারে ঢুকে যান তখন। তো সেটি আনন্দ দেয়। আমি আবার জি। আসবো, আনসুল স্যার, আমি আপনার কাছে আবার আসবো। তার আগে একটু মিমির কাছে যেতে চাই। মিমি, আপনি যদি একটু বলতেন যে এই বসন্ত উৎসবে আসলে আম, আমরা যতটুকু জানি যে যে কোনো দেশের উৎসব কেন্দ্রিক খাবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেটি সংস্কৃতির অনেক বড় একটি অংশ। তো এই বসন্ত উৎসবে কিন্তু বিশেষ বিশেষ খাবার তৈরি করা হয় বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে জি। চীনে যেহেতু আসলে চীন যেহেতু অনেক বড়, বিভিন্ন প্রদেশ বিভিন্ন অঞ্চলের খাবারের ধরনেও আছে অনেক ভিন্নতা, এবং পোশাক পরিচ্ছদ সহ সাজসজ্জায়ও অনেক রকম ভিন্নতা আছে। তো এই সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন লাগে তাদের খাবার দাবার, সাজসজ্জা, এই যে কালচার, ভিনদেশি কালচারটা, এটা নিয়ে আমি আপনার কাছে শুনতে চাই। জি, অবশ্যই। আমি আহ, গত বছর আমার একটা সুযোগ হয়েছিল লোকাল চাইনিজদের সঙ্গে নিউ ইয়ার কাটানোর। তো তখন আমি যেটা দেখেছি যে ইউনিভার্সিটির তুলনায় অবভিয়াসলি যখন আমরা লোকাল চাইনিজদের সঙ্গে সেলিব্রেট করব, তখন আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি নিউ ইয়ারটা তারা কিভাবে সেলিব্রেট করে। তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি তাদের দূর দূরান্তের অনেক রিলেটিভস একসাথে আসে এবং তাদের যে খাবারের আয়োজনটা করা হয় সেটা দেখতেই অনেক বেশি চমকপ্রদ হয়ে থাকে। মানে দেখার পরে অটোমেটিক মনে হয় যেন আমাদের চোখের দৃষ্টিতেই অলরেডি আমাদের পেট অনেকটা ভরে ওঠে। তো আমি যেটা ফিল করেছি যে তাদের যে খাবার টেবিলের যে বন্ডিংটা, এটা হচ্ছে অনেক বেশি আনন্দদায়ক। একজন আরেকজনের সঙ্গে শেয়ার করা এবং একই টেবিলে বসে সবাই একসাথে খাবার খাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রীতি বা রিচুয়াল আমার মনে হয় চাইনিজদের ক্ষেত্রে। নট অনলি চাইনিজ নিউ ইয়ার, আমি আরো কিছু ফেস্টিভ্যালে দেখেছি তারা এই জিনিসটা খুবই গুরুত্ব দেয়। আহ, এবং আরো একটা জিনিস খেয়াল করেছি, তাদের বিভিন্ন উৎসব অনুযায়ী কিছু কিছু খাবার আছে যেগুলো ইম্পর্টেন্ট দেয়। যেমন তাদের একটা খুবই ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল মুন ফেস্টিভ্যাল, সেখানে তারা হচ্ছে মুন কেক সার্ভ করে। তারপরে আরো আছে ডাম্পলিং, যেগুলো তারা হচ্ছে স্পেসিফিক ফেস্টিভ্যাল অনুযায়ী মানে আমাদেরকে পরিবেশন করে থাকে। তাছাড়া আমাদের ইউনিভার্সিটি থেকেও আমাদেরকে এই ধরনের খাবারগুলো তারা প্রোভাইড করে থাকে, ড্রাই ফ্রুটস এটসেট্রা। জি, আমি আরো একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে আমি যেটা দেখেছি যে তারা নিউ ইয়ারটাকে একটা নতুন স্টার্ট হিসেবে নেয়। লাইক পূর্বে আমাদের আগের বছরে বা পুরোনো বছরে আমরা যে ভুলগুলো করে থাকি বা আমাদের যদি কোনো হতাশা থেকে থাকে, সবাই নতুন ভাবে চেষ্টা করে নিজেদের সেই পরিকল্পনাগুলোকে আবার নতুন ভাবে শুরু করার। তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে তাদের বিষয়, এবং আমি এটাও দেখেছি তারা একজন আরেকজনকে মোটিভেট করে, উইশ করে এইভাবে যেন তারা নতুন বছরটা আমরা যেরকম করে থাকি আমাদের কালচারেও দেখি যে আমরা নতুন বছরটাকে পুরোনো গিয়ে ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করার যে একটা আশ্বাস, এই জিনিসটা আমার মনে হয় যে কোয়াইট সেম লাইক আমাদের কান্ট্রি। চীনা সংস্কৃতির কোন দিকটা আসলে আপনার ব্যক্তিগত জীবন বা চিন্তাধারায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? আমি বলতে চাইবো আমার ব্যক্তিগত জীবনে তাদের একটা জিনিস খুবই আমার পছন্দ। তারা খুবই আহ সময় অপচয় করা পছন্দ করে না। আমি এটা দেখেছি তারা খুবই পাংচুয়াল, সবকিছু খেয়ে খাবার দাবারের যে রুটিন সেটা তারা কখনো ওইভাবে এলোমেলো করে না। আমাদের কান্ট্রিতে আমরা হয় কি এরকম, লাঞ্চ টাইমটা অনেক সময় আমরা বিকেলে পর্যন্ত নিয়ে চলে যাই, বাট চায়নাতে এরকমটা হয় না। আমি দেখেছি তারা তাদের সময়, কাজের সময়, খাবারের সময়, এগুলো তারা খুবই মেনটেন করে এবং একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী তারা তাদের লাইফ লিড করে। আমার মনে হয় যে চায়নাতে যে ডেভেলপিং সিস্টেম, এটার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এটা, যে তারা তাদের লাইফে একটা পাংচুয়ালিটি রেখেছে, যেটা আমাদের কান্ট্রিতে আমাদের মেনটেন করতে অনেকটাই কঠিন হয়। আমি এই পর্যায়ে একটু আরিফ ভাইকে যোগ করি। আরিফুল হক, আপনি আসলে চীনা বসন্ত উৎসব সম্পর্কে যেহেতু অনেকদিন ধরে আছেন, আপনার কাছে জানতে চাইবো চীনা বসন্ত
উৎসব উদযাপন নিয়ে আসলে মজার কোনো অভিজ্ঞতা সেটা যেমন আছে, পাশাপাশি আসলে চীনা সংস্কৃতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এখানে যেটা সংস্কৃতিটা আমাদের বাংলাদেশের সাথে আমি যদি কম্পেয়ার করি, তো কিছু কিছু ক্ষেত্রে সেম আছে, কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট আছে। তো সেম জিনিসটা হচ্ছে যেটা এদের একটা বড় উৎসব, যেটা স্প্রিং ফেস্টিভ্যাল। তো এখানে তারা কি করে, আপনার সারা বিশ্ব থেকে অলমোস্ট বাংলাদেশ ওদের দেশে যাওয়ার ট্রাই করে। যেটা হচ্ছে কেউ আমেরিকাতে আছে, তারা ফ্যামিলি রিউনিয়নের জন্য চীনে চলে আসে, এবং সেখানে কি করে, তারা একটা রিইউনিয়ন ডিনার যেটা বলা হয় এটা করে, এবং এটা তাদের কাছে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিনার। এবং তারপরে তারা কি করে, যেটা হচ্ছে লাল খাম উপহার দেওয়া, যেটা হচ্ছে আপনার রেড প্যাকেট যেটা বলা হয়, ড্রাগন ডান্স, তারপরে আতশবাজি, এগুলো সবই চীনা ঐতিহ্যের একটা উদাহরণ। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে। মিমি, আপনি তো জি বসন্ত উৎসবের খাবার দাবার, সাজসজ্জা, এরকম নানান বিষয় নিয়ে বলছিলেন, আহ জি এবং তাদের যে রিচুয়ালস গুলো নিয়ে আপনি বলছিলেন। এর মধ্যে আপনাকে একটু যদি জিজ্ঞেস করি যে আপনি এখন পড়াশোনা করছেন, যেখানে আপনি ছংছিং এ পড়াশোনা করছেন, তাই না? জি জি জি, ছংছিং এর কিছু আলাদা সংস্কৃতি আছে। তো আম, যেমন তারা হচ্ছে খুব স্পাইসি যুক্ত খাবার পছন্দ ইয়েস করে। তারপরে এরকম জি তাদের কিছু বিশেষ ফুড আছে, যেমন ছংছিং নুডলস। ওখানে আসলে পড়াশোনার পাশাপাশি আম, কি এমন বিষয় আছে যেটা আপনাকে খুব আকর্ষণ করে? আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশি বাংলাদেশি তরুণদের মানে আপনার ওখানে পড়াশোনা করতে যেয়ে আপনার লাইফে মানে সবচেয়ে কোন জিনিসটি সবচেয়ে বেশি পরিবর্তন এনে দিয়েছে, যদি জানতে ওকে, চাই। প্রথমে যদি আসি আমি চংচিং এর কুজিন সম্পর্কে। আপনি যেটা বললেন যে হ্যাঁ এখানকার খাবার খুবই স্পাইসি হয়, অ্যান্ড যেটা হচ্ছে আমার জন্য খুবই ভালো হয়েছে, কারণ সচরাচর আমাদের বাংলাদেশি কুজিন যেটা, সেটাও আমরা স্পাইসি খুব পছন্দ করে থাকি। তো এই ক্ষেত্রে দেখা গিয়েছে চংচিং এ আসার পরে আমার চংচিং এর খাবারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা এটা খুবই সহজ হয়ে গিয়েছিল আমার জন্য, যেটা অনেকের ক্ষেত্রে একটু হার্ড হয়ে থাকে, কারণ এখানে যে স্পাইসি হিসেবে তারা একটা স্পেশাল স্পাইসেস ইউজ করে থাকে, সিচুয়ান পেপার, যেটা সচরাচর আমাদের কান্ট্রিতে আমরা ইউজ করে থাকি না। এটার যে টেস্ট এটা টোটালি ডিফারেন্ট হয়ে থাকে আমাদের টেস্টের থেকে। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে খুবই ডিফারেন্ট একটা টেস্ট। চায়নার খাবারের অন্যান্য প্রভিন্স আমার তেমন একটা আইডিয়া নেই, বাট চংচিং এ এটা ধরতে গেলে প্রত্যেকটা কুজিনে তারা এটা ইউজ করে থাকে। আর আরো একটা জিনিস হচ্ছে আমি বলবো খাবারের ব্যাপারে, যেটা খুবই পপুলার চায়নাতে, সেটা হচ্ছে হটপট। আমি এটার পরিবেশনের ওয়ে খুবই পছন্দ করি, কারণ এখানে সবাই একসাথে একটা পটের মধ্যেই তারা খাবারটা এট এ টাইমে কুক হয় এবং সাথে সাথে তারা পরিবেশন করে বা এটা খায়। তো এটার যে পরিবেশনের ওয়ে এটা আমার খুবই পছন্দ, আমি আমার চাইনিজ ফ্রেন্ডদের সঙ্গে এই জিনিসটা খুবই বেশি এনজয় করে থাকি। আর আরো একটা জিনিস যেটা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি চংচিং এ আসার পরে কোনটা আমাকে খুব বেশি ইন্সপায়ার করেছে। চংচিং এর ওয়েদার বলতে গেলে আমার খুব বেশি ভালো লাগে না, কারণ এটা হচ্ছে একটি পাহাড়ি এলাকা। তো এখানে না আসলে ওয়েদারটা ওইভাবে প্রিডিক্ট করা যায় না, যেটা আমাদের জন্য একটু আহ আহ, সমস্যাদায়ক আমার মনে হয়, কারণ দেখা যায় কি যে আমাদের এনভায়রনমেন্টটা অনেকটা আমাদের কাজের জন্য অনেকটা ইফেক্ট ফেলে ছিল এটাই যে এখানে শহরের আশেপাশের একটু সাইডে গেলে দেখা যায় যে গ্রামীণ যে একটা ভাব এটা আমি এখানে পাই। তো সেটা আমার অনেক ভালো লাগে, আর এখানকার স্পেশালি আমার খুব পছন্দ হচ্ছে পাহাড়। দ্যাটস ওয়াই আসলে চংচিং প্রভিন্সটা আমার আসলে খুবই পছন্দ। আর এমনিতেও আমি শুনেছি যারা প্রথম যে প্রভিন্সে যায় সেটার প্রতি সবার আলাদা একটা টান সৃষ্টি হয়, তো হয়তো বা এই কারণেই আমার চংচিং বেশি পছন্দ। এ পর্যায়ে আসলে আপনার কাছে একটু জানতে চাইবো, বা বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে চীনে যখন পড়াশোনা করছেন, আহ, তখন আসলে ওখানে পড়াশোনা শেষ করে চীনেই কি কিছু করার চিন্তা ভাবনা, নাকি আসলে ওখানকার যে পড়াশোনা সব শেষ করে আসলে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশ নিয়ে আসলে কোনো পরিকল্পনা আছে? ওকে, আমি আসলে চাইবো যদি আমি চীনে কোনো অপরচুনিটি পাই যে আমার পড়াশোনা শেষে আমার নলেজটাকে আরো বেশি টেকনিক্যালি গ্রো গ্রো করার, তো অবভিয়াসলি আমি সেটা একসেপ্ট করব, বাট এট দ্য এন্ড আমি চাইবো যে আমি আমার কান্ট্রিতে যেন ব্যাক যাই এবং এখান থেকে আমি যে নলেজটা গেইন করেছি সেটা যেন আমি আমার কান্ট্রির ডেভেলপমেন্টে ইউজ করতে পারি। আরিফুল হক, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আরিফ, আপনাকে এবার হচ্ছে একটু আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি অনেক বছর ধরে আসলে চায়নাতে আছেন,
আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আমাদের দর্শক শ্রোতাদেরকে একটু জানান, এবং পাশাপাশি হচ্ছে আপনি যদি একটু বলেন যে এই যে এত বছর চায়নাতে আছেন, আসলে কি চীনেই আপনার পরবর্তী ক্যারিয়ার বা পেশা নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, ওখান কেন্দ্রিক চিন্তা ভাবনাই করছেন, নাকি বাংলাদেশ নিয়ে আসলে আপনার কোনো ভাবনা আছে? আচ্ছা, আমি ফার্স্ট চীনে আসি 2013 সালে আমার এমবিবিএস প্রোগ্রামের জন্য। এটা হচ্ছে আপনার বেইজিংয়ের খুব কাছেই নর্থ চাইনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। এবং 2013 থেকে 2019 সালে আমি গ্রাজুয়েট হয়ে যাই। এবং 2019 সালে আমি ওই বছরই আমার সিএসসির জন্য অ্যাপ্লিকেশন করি, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের জন্য। এবং আমার মাস্টার্স হয়ে যায় হচ্ছে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটিতে। আফটার দ্যাট আমি 2 বছর বাংলাদেশে থাকি, 2022 সালে গ্রাজুয়েট হয়ে। এবং 2024 সালে আমি সানি ইয়াতসেন ইউনিভার্সিটিতে আসি আমার পিএইচডির জন্য। আমি এখন বর্তমানে সেভেন্থ অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ সানি ইয়াতসেন ইউনিভার্সিটিতে সেনজেনে আছি, অর্থোপেডিক সার্জারিতে পিএইচডি করছি। আর যেটা হচ্ছে আমার ফিউচার প্ল্যান, যেটা আমি চায়না থেকে অনেক কিছু শিখেছি প্রযুক্তিগত দিক থেকে, যেটা আমাদের মেডিকেল ফিল্ডে অনেক কাজে দেয়। এআই, রোবট বা আপনার রোবোটিক সার্জারিগুলো আমাদের অর্থোপেডিক্সে প্রচুর কাজে দেয়। তারপর হচ্ছে আপনার মিনিমাল ইনভেসিভ সার্জারিগুলা, যেগুলো বাংলাদেশে এখন হচ্ছে, এবং টেকনোলজির দিক থেকে যদিও চায়না অনেক আগায়। তো আমি এইগুলো শিখছি, এবং গবেষণার দিক থেকে আমি এখনও আপাতত শিখছি যেহেতু। তো এই জিনিসগুলো নিয়ে আমি ইনশাল্লাহ বাংলাদেশে যাব, এবং বাংলাদেশে আমার যে নলেজটা এটা আমি ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। তো এটাই হচ্ছে আমার ফিউচার প্ল্যান। আচ্ছা, আপনি ওখান থেকে পড়াশোনা শেষ করে আসলে পরবর্তীতে ভবিষ্যতে বাংলাদেশেই, আচ্ছা আপনি যেহেতু আসলে মেডিকেল সেক্টরে আছেন এবং মেডিকেল সেক্টর নিয়ে কাজ করার চিন্তা ভাবনা, আমি এই জায়গাটা থেকে একটু জানতে চাইবো যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, আসলে আমরা এটা হয়তো বা স্বীকার করতে হবে, যেহেতু চায়নাতে আছেন, এত উন্নত স্বাস্থ্য ব্যবস্থা বা উন্নত প্রযুক্তি এবং উন্নত পড়াশোনা করার পরে আপনার নিশ্চয়ই মনে হবে যে না, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাটাকে আসলে ঢেলে সাজানো দরকার। কারণ এখানে অনেক কিছু সংস্কার দরকার আমাদের। আমাদের হুম। দেশের মানুষ মানে এই যে স্বাস্থ্য একটা মৌলিক অধিকার, সেটির থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে, এবং সেটিকে আসলে আরো সুন্দরভাবে কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়, এটি নিয়ে কি কোনো পরিকল্পনা কখনো মানে মাথায় আসে? আমরা যখন চাইনিজ মেডিকেল সিস্টেমটা দেখি, তো সেটা হচ্ছে আপনার ফুল গ্রাম থেকে শুরু করে একেবারে হাই লেভেল পর্যন্ত। তো আই থিঙ্ক আমাদের এই বিষয়টা ভাবা দরকার। যেহেতু বাংলাদেশে এখন উপজেলা পর্যায়ে হসপিটাল হচ্ছে, কিন্তু তার ব্যবস্থাপনা খুব একটা ভালো না। একটা ডক্টর যে আপনার ইউনিয়ন পর্যায়ে যাবে, তাদের সে ব্যবস্থাটুকু নাই, অবকাঠামো দিক থেকে বা তাদের সেফটির দিক থেকে। একটা বিশাল সুপরিকল্পনা আছে যেটি নিয়ে তারা আসলে কাজ করে, এবং গ্রামকে শহরায়ন করা, গ্রামকে আসলে এই যে উন্নয়নের পথে নিয়ে আসার ক্ষেত্রে এই শিক্ষা, স্বাস্থ্য বা হচ্ছে তাদের এরকম যে আরো কিছু মৌলিক অধিকার আছে সেটিকে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, তারা সেই জিনিসগুলোকে সুন্দরভাবে করছেন বলেই কিন্তু তারা আজকে এতটা উন্নত, যে আমরা আসলে যখন বিদেশিরা চায়না যাই তখন আমরা অবাক হই যে এটি কি আসলে গ্রাম, মানে এটি কি করে গ্রাম হয়। কারণ একটা গ্রামে আসলে এত পরিমাণ সুযোগ সুবিধা তারা নিশ্চিত করেছেন গ্রামের মানুষের জন্য, যেটি আমাদের কাছে আসলে অকল্পনীয়, যে আমাদের এখানকার শহরের মানুষও সেটা কল্পনা করতে পারে না। এটা হচ্ছে আমাদের দেশের বাস্তবতা, এই জন্য আমরা সেটা ভাবি। কিন্তু আমার আমার প্রশ্নটা হচ্ছে, অ্যাজ এ বাংলাদেশি আমি যখন সেখানে পড়াশোনা করছি বা আমার আমার ক্যারিয়ারটা সেখানে একটা একটা মানে চিন্তা ভাবনা আমি একটা জায়গায় করছি, কিন্তু আমার দেশ নিয়ে আসলে আমার ভাবনাটা কি? আমি কি অ্যাজ এ বাংলাদেশি আমি ওখান থেকে শুধু শিখবো নিজের জন্যই, নাকি আমার দেশের জন্য আমার কিছু করণীয় আছে? কোনো রেসপন্সিবিলিটি আসলে কি আমার উপরে চলে আসে না, যে আমি জাস্ট শিখবো নিজের ক্যারিয়ারকে গোছানোর জন্য, নাকি হচ্ছে আমার দেশকে নিয়েও আমার কিছু করার আছে? সেই জায়গাটা ধরে যদি কিছু বলেন। আচ্ছা, অনেকটা সুন্দর একটা করছেন। তো সেক্ষেত্রে আমরা যারা বিদেশে পড়তে আসি, তা আমাদের প্রথম চিন্তা থাকে যে না, আমরা বাইরে থেকে যেটা শিখছি আমরা আমাদের দেশে সেটা আমরা পরিবর্তন করতে পারি কিনা, বা আমাদের এই
গবেষণা বলেন বা আমাদের শেখা বলেন, আমাদের শেখাগুলো আমরা বাংলাদেশে প্রয়োগ করতে পারি কিনা বা আমরা সেই পরিবর্তনটা চাই কিনা। তো আমাদের শেখার বা আমাদের বাইরে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশকে সার্ভ করা। আমরা একটা দেশ যখন আমাদের নিয়ে বেনিফিটেড হচ্ছে, আমরা কেন সেই বেনিফিটটা আমরা আমাদের দেশে দিতে পারবো না? তো এই চিন্তাধারা থেকে অবশ্যই আমাদের আহ, চিন্তাগুলো চলে আসে যে আমরা বাংলাদেশের জন্য কি করব। আমাদের এখানে পড়াশোনা শেষ করে, আমাদের এখানে কাজকাম শেষ করে অবশ্যই আমরা বাংলাদেশে ব্যাক করব এবং বাংলাদেশকে আমাদের সেই পর্যায়ে নিয়ে যাওয়ার আমরা ট্রাই করব। তো এই চিন্তাধারা থেকে আমাদেরও ভালো কিছু করার একটা তাড়না জন্মায় যে না, আমরা দিন শেষে বাংলাদেশে ব্যাক করব এবং আমাদের দেশের জন্য আমাদের কিছু করব, আমাদের পরিবারের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা কিছু করব। সো ভাই যেটা বললেন যে আসলে আমরা পড়াশোনা করতে আসি এখানে, এবং এখানে অবশ্যই আমরা যে জায়গাতে পড়াশোনা করতে আসছি এটার পেছনে আমাদের কান্ট্রির, আমাদের দেশের অনেক বড় একটা ইনফ্লুয়েন্স আছে, দেশের একটা অবদান আছে। সেই অবদানটা আমরা সবসময় স্বীকার করতে চাই, এবং এখান থেকে লব্ধ যে জ্ঞানগুলো, এখান থেকে শেখা আমাদের যে জ্ঞানগুলো আহ একাডেমির বাইরে বিভিন্ন সাংস্কৃতিক এবং এছাড়াও যে পুরো চায়নার যে জার্নিটা, সেটা আমরা আমাদের পড়াশোনা শেষে আমরা হচ্ছে এখান থেকে যদি আরো কিছু প্র্যাকটিক্যাল জ্ঞান আমরা নিতে পারি, যেগুলো একাডেমিক গুলোতে আমরা শিখলাম, গবেষণা করলাম, পাশাপাশি আরো যদি কিছু প্র্যাকটিক্যাল কাজে যদি আমরা যোগ করে কাজগুলো নিয়ে, আমাদের দেশটা যেহেতু আমরা চায়নার মতো অতটা উন্নত না, কিন্তু আমরাও তো পিছিয়ে থাকতে চাই না। সো আমরা আমাদের দেশে আমাদের যেই লব্ধ জ্ঞানগুলো সেগুলো আমাদের দেশে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। আমাদের দেশের যেই উইক পয়েন্ট গুলো আছে, যে খাতগুলোতে আমাদের এখনো অবদান রাখার সুযোগ আছে। এই যে নির্বাচন পরবর্তী বাংলাদেশ, এখন নতুন বাংলাদেশ নিয়ে যে নানা রকম প্রত্যাশা, বিশ্লেষণ, নানা কিছু চলছে আসলে। বাংলাদেশি তরুণ হিসেবে আসলে তারুণ্য ভাবনা বাংলাদেশ ঘিরে জানতে চাই। ধন্যবাদ। সো নতুন বাংলাদেশ বা বাংলাদেশ 2.0 যেটাকে আমরা বলি। সো নতুন বাংলাদেশে আমি যেহেতু একজন তরুণের প্রতিনিধিত্ব করতেছি, সো আমাদের তরুণদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটা হচ্ছে আমরা আগের বাংলাদেশ অথবা যা কিছু সময় আগেও ২-১ বছর আগে আমরা যেরকম দেখেছি যে নিপীড়ন অথবা হচ্ছে মানুষের যে স্বাভাবিক যে হচ্ছে আকাঙ্ক্ষা আশাগুলা, সেগুলো বিভিন্ন কারণে হচ্ছে ব্যাহত হয়ে আসছে। সো নতুন বাংলাদেশে আমরা চাইবো যে সবাই সুষ্ঠু, স্বাধীন, অবাধ এবং হচ্ছে তরুণ হিসেবে আমারও একটি চা পাওয়া বা কিছু চা পাওয়া আছে, যেগুলো আমাদের হয়তোবা পুরোনো সময়ে বা ওল্ড সময়গুলোতে হয়ে আসে নাই। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমাদের নাগরিকদের মধ্যে অলরেডি অনেকটাই পরিবর্তন এসেছে। তারা এখন দেশকে নিয়ে চিন্তা করে বা দেশের কোনটা ভালো হবে এটা নিয়ে যাচাই করে। আমি এর আগে নির্বাচনগুলোতে কখনো দেখিনি মানুষকে এতটা বেশি চিন্তিত ভাবে বা এত চিন্তা ভাবনা করে ভোট, যে প্রক্রিয়াটা আমরা কিছুদিন আগে শেষ করলাম, মানে একটা যোগ্য প্রার্থী নিয়ে যে চিন্তা, আমার মনে হয় না আমি আমার পূর্ব সময়গুলোতে আমি এটা দেখেছি মানুষের মধ্যে, যেটা আমার খুবই ভালো লেগেছে। কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা 5 বছরের জন্য আমাদের দেশের যে একটা দায়িত্ব কারো উপরে দিচ্ছি। তো এটা আসলে একটা নতুন জিনিস আমার মনে হয়েছে, যে আমাদের দেশে এই জিনিসটা খুবই ভালো হয়েছে। আর আমি বলবো যে এই নতুন বাংলাদেশের কাছে আমার যে চাওয়া বা আমাদের বা আমি যদি আমার নাগরিক হিসেবে বা অন্য নাগরিকের দিক থেকে বলি যে আমার তিনটা চাওয়া, আমি চাইবো আমাদের দেশের যে প্রথম জিনিসটা চাওয়া সেটা হচ্ছে সুশাসন, যেটা আমি মনে হয় যে বিগত সময়গুলোতে অনেকটা ব্যাহত হয়েছে। তো আমার প্রথম চাওয়া যেন আমাদের দেশে সুশাসন ফিরে আসে। কোনটা সঠিক, সঠিককে সঠিক বলা, এবং যেটা ভুল, ভুলকে বলার যে বাক স্বাধীনতা, এটা যেন মানুষের মধ্যে যে যেমনটা এখন আমি দেখছি অনেকটাই আছে, এই জিনিসটা যেন থাকে, এটা যেন পরিবর্তন না হয়। এবং আরেকটা জিনিস আমি চাইবো সেটা হচ্ছে তরুণদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের হচ্ছে সুযোগ দেওয়া। কারণ আমি দেখেছি যে উন্নত দেশগুলো, যদি নট অনলি চায়না আমরা বলি, অন্যান্য দেশগুলো যদি তুলনা করি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুবই এখনো অনেক নিম্ন পর্যায়ে আছে। যদি আমরা প্রাইমারি লেভেলটাকেও যদি তুলনা করে থাকি, আমি দেখেছি এখানে যারা ছোট ছোট শিক্ষার্থী আছে তাদের যে নলেজ, আমি বলবো আমাদের দেশের অনেক হাই নলেজেবল পার্সনদেরও অনেকটাই কম আছে। বা তাদেরকে ছোটবেলা থেকে যেভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি চায়না গভর্নমেন্ট তারা ফোকাস করতেছে জুনিয়র জেনারেশন যারা আছে তাদের উপরে, যেন তারা, কারণ তারাই ভবিষ্যতে চায়নাকে আরো এগিয়ে নিয়ে যাবে। তো আমার মনে হয় যে বাংলাদেশকেও এভাবে চিন্তা করা উচিত, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করা উচিত। এবং শিক্ষা ব্যবস্থার পরে যেটা আসে যে কর্মসংস্থান,
যেটা আমাদের দেশে আসলে অনেক কম আমার মনে হয় তুলনামূলক। স্পেসিফিক কিছু এরিয়া ছাড়া আমাদের কিন্তু কর্মসংস্থানের আসলে অনেক অভাব আছে। কারণ আমার যেটা মনে হয় বাংলাদেশে আরো একটি ভুল ধারণা আছে, আমরা সবকিছু গভর্নমেন্টের কাছ থেকে চেয়ে থাকি। বাট এটা বুঝি না, গভর্নমেন্ট একা কখনোই কিছু করতে পারবে না, আমাদের জনগণ হিসেবে আমাদের কিছু কন্ট্রিবিউশন থাকতে হবে। তো একজন নাগরিক হিসেবে আমারও সেরকম কন্ট্রিবিউশন রাখতে হবে আমার দেশের ক্ষেত্রে। আমি চাইবো যে আমি উন্নত দেশ থেকে বা চায়না থেকে আমি যতটুকু শিখি বা যতটুকু নলেজ নলেজ গেইন করি, এটা যেন আমি আমার কান্ট্রিতে অবশ্যই যেন কন্ট্রিবিউশন করতে পারি। So, বাংলাদেশ নিয়ে আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সো বাংলাদেশে আমরা বর্তমানে যেটা দেখলাম, নতুন সরকার এসেছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এবং নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রযুক্তিগত খাত এবং আমাদের শিক্ষা খাতে আরো অনেক সুদূর প্রসারী পরিকল্পনা চাই নতুন সরকার থেকে, যার মাধ্যমে আগামী আমাদের জেনারেশন এবং আমাদের নেক্সট জেনারেশন একটা নতুন বাংলাদেশ উপহার পাবে। সো আমরা সেই প্রত্যাশা করি। এছাড়াও প্রযুক্তিগত দিক থেকে আমরা আরো অনেক বেশি আগায় যেতে চাই। আমাদের যেটা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মেধাভিত্তিক মূল্যায়ন একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে সেটাতে। আমরা গবেষণা, প্রযুক্তি, স্টার্ট আপ ও ডিজিটাল অর্থনীতির মাধ্যমে দেশের অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত আছি। তো সর্বোপরি আমাদের তরুণদের একটাই ভাবনা যে আমরা বিভাজন নয়, ঐক্য, স্থবিরতা নয়, অগ্রগতি এবং ব্যক্তি স্বার্থ নয়, জাতীয় কল্যাণই হোক আমাদের আগামী দিনের মূল দর্শন। আরিফুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা তিনজনেই অনেক ভালো বলেছেন। আমরা চীন এবং বাংলাদেশের দিন শেষে আসলে চীন বাংলাদেশের সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে কিন্তু কথা বলছি। আপনারা এক প্রান্তে এসে পড়াশোনা করছেন, আমরা এক প্রান্তে থেকে কাজ করছি, কিন্তু আমরা দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেইটিকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু এক ধরনের সেতু হয়ে কাজ করছি। এবং আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেটি একটি দেশ থেকে আরেকটি দেশের যে শিক্ষা নিয়ে আসলে আমাদের দেশে বাস্তবায়ন করা, এর মাধ্যমেও কিন্তু সম্পর্কের যোগসূত্র খোঁজা হয়ে থাকে। আমি আসলে পুরো আলোচনা থেকে আপনাদের কাছ থেকে মানে যেহেতু আমরা বসন্ত উৎসব নিয়েও শুরুর দিকে কথা বলছিলাম, আমার কাছে মনে হয়েছে যে ভিন দেশ বা ভিন্ন সংস্কৃতি যাই হোক না কেন, তারুণ্যের স্বপ্ন, তারুণ্যের চিন্তা ভাবনা আসলে ঘুরে টুরে সবকিছু একই। এবং চ্যালেঞ্জ বলেন, সম্ভাবনা বলেন, সফলতা বলেন, আহ সবার একই জেনারেশনের চিন্তা ভাবনার জায়গাগুলো একই রকম। হ্যাঁ। বসন্ত উৎসব নিয়ে আপনারা আহ, যে চীনা সংস্কৃতির কথা বলছিলেন, পারিবারিক বন্ধনের কথা বলছিলেন, খাবারের বিভিন্নতার কথা বলছিলেন, সেটিও আমাদের দেশের সাথে অনেক দিক থেকে মিলে যায়। তো আসলে দিন শেষে দুই দেশের সংস্কৃতি আহ অবশ্যই কিছু না কিছু পার্থক্য তো থাকবেই, কিন্তু এর পরেও কিন্তু অমিল খুঁজে বেড়ানো আসলে খুব কঠিন। আহ এই এই মানে একদম ওই কেন্দ্রে দাঁড়িয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সামনে এগিয়ে যাবে, এমনটি আসলে আমাদের সবার প্রত্যাশা। আপনাদের কথার মাধ্যমে আমি আমি যে মেসেজটি পেলাম যে সুশাসন প্রতিষ্ঠা, সুবিচার প্রতিষ্ঠা, বাক স্বাধীনতা এবং আরো অন্যান্য যে মানুষের মৌলিক অধিকার সেটি নিশ্চিত করার বিষয়ে নতুন সরকার যেন এই বিষয়গুলো আরো অনেক বেশি গুরুত্বের সাথে দেখে। তরুণদের আসলে যে একজন বলছিলেন পড়াশোনার কথা, পড়াশোনাটিকে যেন আরো বেশি গুরুত্বের সাথে দেখা হয় এবং কর্মসংস্থান নিয়ে ভাবা হয় নতুন করে। এই বিষয়গুলো নিয়ে আসলে বলছিলেন, কারণ শিক্ষার দিক থেকে বাংলাদেশ যেহেতু এখনো অন্যান্য দেশের সাথে তুলনা করলে অনেক পিছিয়ে আছে, এবং আপনারা নিশ্চয়ই এখন উপলব্ধি করতে পারছেন যে কোনো জাতি আসলে শিক্ষায় পিছিয়ে থাকলে তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন ব্যাপার। তো সেই জায়গাগুলো যখন আসলে আমাদের রাষ্ট্র এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে, আপনাদের তারুণ্যের ভাবনায় কিন্তু আমরা সেই জিনিসগুলো পেয়েছি। আপনাদের তিনজনকেই তিন জায়গা থেকে তিনজন কথা বলছিলেন, আপনাদের তিনজনের আসলে অনেক অনেক সফলতা কামনা করছি। তিনজনেই অনেক স্বপ্ন নিয়ে তিনটি জায়গায় অবস্থান করছেন। আপনাদের সেই স্বপ্নগুলো পূরণ হোক। আপনারা অনেক দূর এগিয়ে যান এবং বাংলাদেশের জন্য দিন শেষে ভালো কিছু করেন, আমাদের সেই প্রত্যাশা থাকবে। এবং আপনাদের তিনজনকেই বসন্ত উৎসবের শুভেচ্ছা, সিননিয়েন খোয়াইলা, সিএমজি বাংলার পক্ষ থেকে। সিনিয়র চিনজান খয়লা।